মুছে যাবে বাংলাদেশ। ভারত যদি চায় তাহলে বিশ্ব মানচিত্রে অস্তিত্ব থাকবে না বাংলাদেশের। বাংলাদেশ জ্বলছে, শুধু নিজেরা জ্বলছে না, আমাদেরও জ্বালাচ্ছে। ভারতের মধ্যেও আবার এই পশ্চিমবঙ্গের মানুষের জ্বালা অনেক বেশি। এই রাজ্যের রাজনৈতিক শক্তির যে দুর্বলতা এবং ক্রমশ পশ্চিমবঙ্গে যেভাবে জেহাদি সন্ত্রাস বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ছে, তাতে বাঙালির আতঙ্কিত হওয়ারই কথা। কিন্তু বাংলাদেশ নিয়ে ভারত কতদিন চুপ থাকবে? কেন্দ্রীয় সরকার কি কোনো পদক্ষেপ করবে না? এই প্রশ্ন আমাদের সকলের। আর তার উত্তর খুঁজতে ক্যাম্পেইন কলিং মিডিয়া ব্রিগেডিয়ার দেবাশিস দাসের একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই আলোচনা নিয়েই আজকের পিনাক্ষী বলছে। ভারত চাইলে বাংলাদেশ কিভাবে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছেন। আমাদের মনে অনেক প্রশ্ন, আর সেই প্রশ্ন নিয়েই আমরা উত্তর শুনবো ব্রিগেডিয়ার দেবাশিস দাসের মুখ থেকে। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বিশেষ করে এই ওসমান হাদির মৃত্যুর পর যেভাবে আগুন জ্বলছে, সেটাকে একজন প্রাক্তন সেনাকর্তা হিসাবে আপনি কেমন চোখে দেখছেন? দেখুন, প্রথম কথা, এই যে ছেলেটি যার মৃত্যুতে এই ঝামেলাটা শুরু হলো, সে কিন্তু জেসে ছিল না। সে একজন বড় সড় মাপের স্টুডেন্ট লিডার। এই জুলাই অভ্যুত্থানের পরে সামনে আসে এবং তার দুটো কোয়ালিটি আছে, কোয়ালিটি ছিল, এখন তো নেই তিনি। একটা হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা এবং সেখান থেকে ভারত বিদ্বেষ, এবং কোথাও একটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে ভারত বিদ্বেষটা তার মধ্যে এত বেশি হয়ে গেছিল যে সে কিন্তু যেদিন ওনার উপরে আঘাত হয় তার 1 ঘন্টা আগেও ভারতবর্ষের একটা ম্যাপ, মানে অন্যরকম ম্যাপ পাবলিশ করে সমাজ মাধ্যমে। এবার এর মৃত্যুর পিছনে 2-3 রকমের কথা হচ্ছে। একটা হচ্ছে বলছে কেউ যে আওয়ামী লীগের কোনো হিটম্যান মেরেছে, আরেকজন কিছু লোক বলছে যে আননোন গানম্যান, যেটাকে বলা হয় যে ভারতবর্ষ, পাকিস্তানে, কানাডাতে, বাংলাদেশে নাকি আমাদের নেটওয়ার্ক দিয়ে, আমাদের যে নেটওয়ার্ক আছে সেই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক দিয়ে মানুষকে মেরে ফেলছে। আমি জানি না সেটা সত্যি কিনা, হলে আমি খুব আনন্দিত পাবো যে ভারতবর্ষ সেই কাজ করতে পারছে, যেটা আমাদের একটা উইশ লিস্ট ছিল, যে ভারতবর্ষকে ছোটখাটো দেশ যেমন তেমন অপমান করে চলে যায়, যেমন ইচ্ছে মানে টেররিজম করে, প্লেন হাইজ্যাক করে ছাড়া পায়। এবং রিসেন্টলি একটা সিনেমাও বেরিয়েছে, আপনারা দেখেছেন, ধুরন্ধর বলে। তো সেখানে আমরা কিছুটা দেখেছি। আমার ভাগ্য যে আমি মানে সেই সিনেমার যিনি প্রোটাগনিস্ট বা যিনি মানে সবার উপরে ছিলেন, যিনি আজকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমি তার সাথে কাজও করেছি, সেই কিছু ঝলক দেখেছি। ফলে আমার যেটা যদি হতে পারে খুব আনন্দ পাবো। বাট আমার মনে হয় এটা এদেরই লোকরা করাচ্ছে। এমনও হতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক স্বার্থে এটা করানো হচ্ছে, যাতে ভারত বিদ্বেষ এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যে পুরো ভোটটা একসাথে মানে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে না গিয়ে ভারতের বিরুদ্ধে চলে যায়। এটা মালদ্বীপসে আমরা দেখেছি, এটা নতুন কিছু না, যেখানে ভারতের ইন্ডিয়া আউট ফর্মুলা করে মালদ্বীপসের একজন প্রেসিডেন্ট হন। তারপরে খুব বিপদে পড়ে যান তিনি, কারণ ইন্ডিয়াকে আউট করে নিজেই আউট হয়ে যাচ্ছিলেন। তারপরে তিনি দিল্লিতে এসে হাত পায়ে ধরছিলেন, আমরা কিছুদিন আগে দেখেছি, মাস 4 আগে। এবার ধরে নিন এরা ক্ষমতায় এলো ভারত বিদ্বেষ দেখিয়ে, এবং ধরে নিন এরা সবকিছু শেষ করে দিল। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, রবীন্দ্রনাথের সাথে বাংলাদেশের সম্পর্ক, নজরুল ইসলামের সাথে বাংলাদেশের সম্পর্ক সব শেষ করে দিল। তারপরে কি হবে? তারা মানে দেশটা চালাবে কি করে? টাকা কোত্থেকে আসবে? খাবার কোত্থেকে আসবে? পেট্রোল কোত্থেকে আসবে? চীন দেবে? আমেরিকা দেবে? আমার মনে হয় দেবে না। তো ফলে আমরা একটা অত্যন্ত খারাপ দিকে চলে যাচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছি, যেখানে ভবিষ্যতের কোনো কল্পনা নেই, কিন্তু ভারত বিদ্বেষের জল্পনা খুব বেশি রকমের আছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর এত অত্যাচার, মেরে ফেলা হচ্ছে, নারী নির্যাতনের নানা অভিযোগ আসছে। সম্প্রতি হিন্দু যুবক ময়মনসিংহের দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই সঙ্গে ভারত বিদ্বেষ চরমে। সেখানে যে যা খুশি বলে দিচ্ছে ভারত সম্পর্কে। ভারত কি এর জবাব দেবে না? আর কতদিন এইভাবে সহ্য করবে কেন্দ্রীয় সরকার? কতদিন আমরা খালি শান্তির বাণী শুনিয়ে যাব? হ্যাঁ, দেখুন, একটা বড় দেশের না কিছু দায়িত্ব থাকে। এবার আমার মনে হয় ভারতবর্ষ কিন্তু এমন না, কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের যারা সরকার, তারা কিন্তু খুলে সামনে এসে ভারত বিদ্বেষ করছে না। তারা কিন্তু সমস্ত মানে যে কটা চুক্তি শেখ হাসিনা করেছিলেন সব কটাকে বজায় রেখেছে, একটাকেও ক্যান্সেল করেনি। বরঞ্চ ট্রেড বেড়ে গেছে এবার ভারতের সাথে বাংলাদেশে, কারণ তারা অনেক জিনিস ভারতের থেকে নিচ্ছে যেগুলো আগে অতটা নেওয়া হতো না, প্লাস যেগুলো আগে নেওয়া হতো সেগুলো নিচ্ছে। এবার ভারত কিভাবে তাদের মানে একটু বিরক্তিটা দেখিয়েছে,
প্রথম কথা যে কিছু ডিপ্লোম্যাটিক অ্যাকশন ভারত নিয়েছে, যেমন বন্দরগুলো বন্ধ করে দিয়েছে, একমাত্র মুম্বাই বন্দর দিয়ে আসবে। তুলোর রপ্তানি বন্ধ করেছে ভারত একটা বিরাট ভাবে। ভারত এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এদের প্রায় মাজা ভেঙে দিয়েছে বলতে পারেন বাংলাদেশে। এবং ভারতের কিছু কাস্টমসের চেকপোস্ট যেখান দিয়ে খুলেআম এরা আর কি খুব সুবিধা করে নেপাল, ভুটান এবং আমাদের মিজোরাম এদের সাথে বাণিজ্য করছিল, সেগুলোকে বন্ধ করে দিয়েছে ভারত। টুকটুক করে ভারত করেছে, বাট এদের মিলিটারি অ্যাকশনের কথা যারা বলছে যে আমরা চিকেন নেক নিয়ে নেবো, সেভেন সিস্টার নিয়ে নেবো, তারা তো কেউ সামরিক বাহিনীর না বা সরকারের লোক না, তারা স্টুডেন্ট লিডার, পলিটিক্যাল লিডার। তাদের কথায় ভারত নাচবে না। ভারত তৈরি আছে, ভারত চিকেন নেক নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। এবং বাংলাদেশ তো খুব মানে আমাদের কাছে একটা অতি ছোট একটা দেশ, বাংলাদেশের থেকে অনেক বড় দেশ। চীন আজকের থেকে না, বহুদিন থেকে নজরে আছে তাদের ভারতবর্ষের, এবং আমাদের এটা থ্রেট, আমরা এটা সম্বন্ধে স্পর্শকাতর। এবং সেই দেশের সাথে যদি কোনোদিন তারা আমাদের চিকেন নেকের দিকে তাকায়, কিভাবে আমরা মোকাবিলা করব তার সমস্ত যথেষ্ট শক্তি সঞ্চয় করে ভারত দাঁড়িয়ে আছে, আজকের থেকে না। এবার বাংলাদেশ যদি সেটা করতে যায় তো সেটা তো 3 মিনিটের ব্যাপার হবে। একটা মিসাইল কতটা দূরে যাবে, মানে যদি একটা মিসাইল ভারত থেকে ছোড়া হয় তাহলে চট্টগ্রামের শেষ বন্দর অব্দি পৌঁছাতে আর কি কতটা সময় লাগবে। ফ্লাইট পাথ এন্ড ফ্লাইট টাইম অফ এ মিসাইল আর কি। মিসাইল বলতে আমরা যেটা বলি আজকাল, আপনি জানেন, মানে যেগুলো পাকিস্তানের মধ্যে পড়েছিল, তারপরে পাকিস্তান অনেক ভদ্র দেশ হয়ে গেছে, সেই রকম মিসাইল গুলোর কথা বলছি। তো ফলে আমার মনে হয় সেই সময়টা এখনো আসেনি। ভারত ম্যাচিওর দেশ, তারা ম্যাচিওর ভাবে এগাচ্ছে এবং তাদের ডিপ্লোম্যাটিক অ্যাকশন আছে। ভিসা অফিসগুলো বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটা, এবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে ভারতকে বন্ধ করতে হবে। সামরিক জবাবটা এই মুহূর্তে আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে, বাট একটা রাজনৈতিক ডিমান্ড কিন্তু তৈরি হচ্ছে। মানুষ, যেমন আপনি বলছেন, রাস্তাঘাটে লোকেরা বলছে ভারত কিছু করছে না কেন, মানুষের ঐধৈর্যদের দেখে তো রাজনৈতিক যে দলই থাকুক ক্ষমতায়, তারা কিন্তু মানুষকে সেই দাবিটা মেটাবে, সেটা সময়ের অপেক্ষা। তার মানে কি, বাংলাদেশ ছোট, প্রতিবেশী দেশ এবং দুর্বল, তার জন্য ভারত শুধু সহ্যই করে যাবে, কোনো অ্যাকশন হবে না। না দেখুন, মশা মারতে কামান না দাগলেও স্প্লিট বা ফ্লিট তো লাগাতে হবে, খালি খালি মশারি লাগিয়ে হবে না। এবং সেইখানে আমার মনে হয় ভারত একটু বেশি ধৈর্য দেখাচ্ছে। যখন ওনাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমুদ্রের একমাত্র অধিকারী তারা, গার্জিয়ান, অনলি গার্জিয়ান অফ দ্য সি, চীনে গিয়ে এবং সেভেন সিস্টারের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা বলেছিলেন, আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমাদের প্রধানমন্ত্রী উঠে বলবেন যে এরপরে যদি কেউ বলে তার মাথায় বোম মারবো। বাট আমাদের ইচ্ছে তো চলে না, কূটনৈতিক ব্যাপারটা অনেক দীর্ঘস্থায়ী, আমরা অনেক চটজলদি রেজাল্ট চাই। তো আমার বিশ্বাস আছে তারা ঠিক কাজই করছেন। এবং পাকিস্তান যখন আর কোন রকম ভাবে যুক্তিতে মানছিল না, তখন পাকিস্তানের 11টা এয়ারফিল্ডকে আমরা ধ্বংস করে দিই আর 2টো টেরিস্ট ক্যাম্পকে। তো আমার মনে হয় বাংলাদেশের সেরকম একটা কোনো অ্যাকশন হবে, বাট সেটা এই মুহূর্তে হয়তো প্রয়োজন নেই। এই যে বাংলাদেশে কদিন আগে দীপুচন্দ্র দাসকে মেরে ফেলা হয়েছে, ভারতেও মানে পশ্চিমবঙ্গের দেখুন ধুলিয়ান হোক বা মোথাবাড়ি, জেহাদি সন্ত্রাস দেখা যাচ্ছে সর্বত্র। এবং সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস থেকে এই দীপুচন্দ্র দাস, নামের শেষে হিন্দু পদবি দেখলেই তাকে সন্ত্রাসের শিকার হতে হচ্ছে। এখন তো বাংলাদেশের সীমান্তবর্তী যেসব জেলা পশ্চিমবঙ্গের, সেখানে একটা অন্য আতঙ্ক যে এই যে মৌলবাদ ক্রমশ বাড়ছে, তাতে পশ্চিমবঙ্গ একদিন পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে না তো? এই মৌলবাদী শক্তি যেভাবে বাড়ছে, তার জন্য ভারত সরকারের কি কিছু করা উচিত নয়? বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে কেন্দ্রীয় সরকার কি আদৌ ঠিক মতো নজর দিচ্ছে? কি মনে হয়, কেন দিচ্ছে না? আপনি অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্নতে করলেন, আমি যতটা পারি আমার মতো করে উত্তর দিচ্ছি। প্রথম কথা আসি বাংলাদেশে। দেখুন, বাংলাদেশে কিছু অতি সজাগ এবং মৌলবাদী সংস্থা আছে যারা চেষ্টা করছে বাংলাদেশকে শরিয়া শাসনের জন্য নিয়ে যেতে, শরিয়া শাসনের দিকে। আপনারা দেখছেন যে গান বাজনা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যত সাংস্কৃতিক ব্যাপার সেগুলোকে বন্ধ করা হচ্ছে এবং স্ট্যাচু ভেঙে ফেলা হচ্ছে। সেগুলো কিন্তু কোনো হিন্দুদের স্ট্যাচু না, সেগুলো সব ইসলাম ধর্মের লোকেদেরই স্ট্যাচু। নজরুল ইসলামকে করা হচ্ছে, খালি রবীন্দ্রনাথ একলা না। এবং তারপরে যেটা মাইনরিটিকে অ্যাটাক, এই মাইনরিটি অ্যাটাকের মধ্যে বাংলাদেশে বিশাল সংখ্যক হিন্দু, হ্যাঁ, প্রায় 1.5 কোটি মতো মাইনরিটি আছে ওখানে। তার মধ্যে 8% হিন্দু বাংলাদেশের পপুলেশনের, আর 1% খ্রিস্টান বুদ্ধিস্ট আছে। এইবার হচ্ছে যে এদের একটা যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে যে জোর করে তাদের মতবাদ চাপিয়ে দাও সবার উপরে এবং পুরো পৃথিবীটাকে আনো, যেটা জামায়াতের ইসলামের টেন্ডেন্সি, যে পৃথিবীটাকে আনো শরিয়া শাসনের আন্ডারে, শরিয়া শাসনের অধীনে। এবার বাংলাদেশের মানুষদের
প্রশ্নের থেকে বেরিয়ে আসি, আপনি পশ্চিমবঙ্গের কথা তুললেন। দেখুন, একেবারেই আলাদা। পশ্চিমবঙ্গে আপনি যেটা বলছেন আমি সেটার সাথে সহমত নই। পশ্চিমবঙ্গে কিছুটা তোষণ হয়, ভোট ব্যাংক তোষণ, সেটা আমি মানতে পারি। বাট আপনি যেটা বলছেন সেটার জন্য আমার মনে হয় ভারতবর্ষের যে ক্ষমতা আছে, ভারতবর্ষের দেশের রাষ্ট্রীয় ক্ষমতা,